ক্লাস 10 স্টুডেন্টস, তোমাদের ভূগোল ক্লাসে এখন আমি প্রাকৃতিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা থেকে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে পড়াচ্ছি। এই টপিকটিতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা, কিন্তু এই ক্লাসে এখন আমি বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো এবং বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করছি। এর পরের ক্লাসে আমি বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পড়িয়ে দেব। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা বা বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? পরিবেশ দূষণ ও অবনমন রোধে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বর্জ্যের পুনর্নবীকরণ করার মিলিত প্রয়াসকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। এখানে আমি তিনটে বিষয় বললাম: বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ। এই তিনটে বিষয়কে একসঙ্গে বলা হয় 3R। তাহলে 3R কি? প্রথম হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস বা রিডিউস, দ্বিতীয় দ্রব্যের পুনরায় ব্যবহার বা রিইউজ, তৃতীয়ত অবস্থার পরিবর্তনে নতুন উপযোগী দ্রব্যের রূপান্তর বা রিসাইকেল, যেটাকে পুনর্নবীকরণ বলা হয়। এই তিনটেকে একত্রে বলা হয় 3R। রিডিউস, রিইউজ, রিসাইকেল, তিনটেকে একত্রে বলা হচ্ছে 3R। বসুন্ধরা সম্মেলন 1992 সাল অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য গৃহীত পদক্ষেপ। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সম্মেলন হয়, যেটা বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট সম্মেলন নামে পরিচিত। এই বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনার জন্য 4টে পদক্ষেপ গৃহীত হয়। এই বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য উৎপাদন বন্ধ, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, এই 4টে গৃহীত পদক্ষেপকে একসঙ্গে বলা হয় 4R। প্রথম হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস। বর্জ্য ব্যবস্থাপনার যে গৃহীত পদক্ষেপ, এই গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস। কঠিন, তরল ও গ্যাসীয় 3 ধরনের বর্জ্যের পরিমাণই হ্রাস করা প্রয়োজন। কঠিন বর্জ্যকে জৈব ও অজৈব বর্জ্যে ভাগ করে জৈব বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করা, কঠিন বর্জ্যকে পুনরাবর্তন করা, পুড়িয়ে ফেলা, মাটির গভীরে পুঁতে ফেলা প্রয়োজন। উন্নত প্রযুক্তির দ্বারা কারখানার ও গাড়ির ধোঁয়া কমানো প্রয়োজন, তাহলে গ্যাসীয় বর্জ্য কমানো সম্ভব। তরল বর্জ্য শোধন করে তরল বর্জ্যের পরিমাণ হ্রাস করা প্রয়োজন। বর্জ্য উৎপাদন বন্ধ। বিষাক্ত বিপজ্জনক বর্জ্য উৎপাদন বন্ধের জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন। বর্জ্যের উৎপাদন কমিয়ে এমন প্রযুক্তির সাহায্য নিতে হবে যাতে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে অতিরিক্ত পরিমাণে বর্জ্য উৎপাদন হয়, সেগুলি উন্নত প্রযুক্তির মাধ্যমে যাতে বর্জ্যের পরিমাণ কম উৎপাদন হয়, সেই ধরনের প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। পুনর্ব্যবহার। একই অবস্থায় কোনো বস্তু ব্যবহারের পর পুনরায় তা ব্যবহৃত হলে তাকে সেই বস্তুর পুনর্ব্যবহার বলে। যেমন পরিত্যক্ত কিছু ইলেকট্রনিক্স গেজেট, ইলেকট্রনিক তার, এগুলি কিন্তু একবার ব্যবহারের পর পুনরায় তাকে অন্য কাজে ব্যবহার করা যায়। পুনর্নবীকরণ। দ্রব্যের অবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যবহার উপযোগী দ্রব্যে পরিণত করাকে বলা হয় পুনর্নবীকরণ। যেমন পরিত্যক্ত লোহা, টিন, প্লাস্টিক, এগুলোকে কিন্তু গালিয়ে আবার নতুন লোহা, টিন, প্লাস্টিকে পরিণত করা যায় এবং সেগুলো ব্যবহার উপযোগী করে তোলা যায়। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য জমা করার স্থানে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্যগুলিকে চরিত্র অনুযায়ী পৃথক করা প্রয়োজন। আবার প্রকৃতি অনুযায়ী বর্জ্যগুলিকে তরল, শুষ্ক, আর্দ্র এমনভাবেও পৃথক করা প্রয়োজন। আবার কম সংক্রামক, বেশি সংক্রামক, অসংক্রামক, কম বিপজ্জনক, এই ধরনের বর্জ্যগুলোকেও কিন্তু পৃথক করা প্রয়োজন। এই যে পৃথক করার যে পদ্ধতি, এটাকেই বলা হয় বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য ব্যবস্থাপনার ধাপগুলির মধ্যে সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। দ্বিতীয় হচ্ছে ভরাটকরণ বা ল্যান্ডফিল।
শহরাঞ্চলের বাইরে জনহীন নিচু পতিত জমিতে প্রায় 2 মিটার গভীর সুবিস্তৃত গর্ত করে শহরের জৈব বর্জ্যগুলোকে জমা করে ভরাট করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ভরাটকরণ বা ল্যান্ডফিল। এই ভরাটকরণ অর্থাৎ স্তূপ আকারে যে বর্জ্যগুলোকে ফেলা হয় যে জায়গাটাতে বা স্থানটিকে, সেই স্থানটিকে বলা হয় ডাম্পিং গ্রাউন্ড। ওই স্থানটিকে বলা হয় ডাম্পিং গ্রাউন্ড। কলকাতার এরকম ডাম্পিং গ্রাউন্ডকে বলা হয় কলকাতার ধাপা। এখানে দেখো ডাম্পিং গ্রাউন্ডকে আমি দুটো ভাগ দিয়েছি, একটা ওশেন ডাম্পিং, একটা ওপেন ডাম্পিং। ওশেন ডাম্পিং হচ্ছে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গর্ত করে বর্জ্যগুলোকে পুঁতে রাখা, অথবা সমুদ্রে নিক্ষেপ করা হলে বর্জ্যগুলিকে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তখন তাকে বলা হয় ওশেন ডাম্পিং। আর ওপেন ডাম্পিং হচ্ছে যে শহরের দূরবর্তী অঞ্চলে যে স্তূপ আকারে উন্মুক্তভাবে জমা করা হয় সেটা হচ্ছে ওপেন ডাম্পিং। ল্যান্ডফিলের ক্ষেত্রে দেখো এখানে আমি দুটো লিখেছি, ল্যান্ডফিল গ্যাস আর একটা হচ্ছে লিচেট। ল্যান্ডফিল গ্যাস হচ্ছে যে জৈব বর্জ্যগুলোকে যেখানে জমা করা হচ্ছে সেই জৈব বর্জ্যগুলো সাধারণত পচন ঘটছে, ব্যাকটেরিয়ার দ্বারা সেগুলোকে পচন ঘটানো হচ্ছে। এই পচনের ফলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়, যাদেরকে বলা হয় ল্যান্ডফিল গ্যাস। আরেকটা হচ্ছে যে এই বর্জ্যগুলির উপরে যখন বৃষ্টির জল পড়ে, সেই বৃষ্টির জল ওই বর্জ্যগুলির মধ্য দিয়ে চুইয়ে চুইয়ে মাটির ভূগর্ভস্থ স্তরে, মাটির জলস্তরে চলে যায়। এই যে ময়লা ও আবর্জনা মিশ্রিত যে ধোয়া জল, সেই ধোয়া জলকে বলা হয় লিচেট। এগুলি আমি একটু লিখে দিয়েছি কারণ এগুলি শর্ট কোশ্চেনে তোমাদের ছোট ছোট প্রশ্নে 1 নম্বরের প্রশ্নগুলো তো সাধারণত থাকে, তাই একটু আলোচনা করে দিলাম। এরপর হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিং হচ্ছে যে ভরাটকরণের ফলে যে জৈব ভঙ্গুর বর্জ্যগুলিকে স্তূপাকারে রাখা হলো, সেই জৈব ভঙ্গুর বর্জ্যগুলিকে জীবাণু বা কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটিয়ে জৈব সার উৎপাদন করার পদ্ধতি হচ্ছে কম্পোস্টিং। এই কম্পোস্টিংয়ের ফলে সাধারণত জল, তাপ এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কম্পোস্টিংয়ের সময় 60 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপ উৎপন্ন হয় বলে মশা, মাছির ডিম, লার্ভা, আগাছা, অন্যান্য জীবাণু ধ্বংস হয়। ওই স্থানের এই ধরনের জীবাণুগুলি ধ্বংস হয়ে যায়। কম্পোস্টিং সাধারণত 2 ধরনের, একটা সবাত কম্পোস্টিং, একটা অবাত কম্পোস্টিং। বায়ুর উপস্থিতিতে জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনকে বলা হয় সবাত কম্পোস্টিং। আর বায়ুর অনুপস্থিতিতে এই সকল বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনকে বলা হয় অবাত কম্পোস্টিং। তার মানে বায়ুর উপস্থিতিতে যে কম্পোস্টিংটা হয় অর্থাৎ জৈব সার উৎপাদন হয় সেটাকে বলা হচ্ছে সবাত কম্পোস্টিং, আর বায়ুর অনুপস্থিতিতে যে কম্পোস্টিং পদ্ধতি হয় সেটা হচ্ছে অবাত কম্পোস্টিং। এখানে দেখো একটা ম্যানিওর পিট রয়েছে। ম্যানিওর পিট কি? গ্রামাঞ্চলে বাড়ির কাছাকাছি স্থানে 15 থেকে 20 ফুট লম্বা, 5 থেকে 8 ফুট চওড়া, 2 থেকে 5 ফুট গভীর একটি গর্ত করে গৃহস্থালির, কৃষিজাত পশুপালনের কেবল জৈব ভঙ্গুর বর্জ্যগুলি জমা করা হয়। একে বলা হয় ম্যানিওর পিট। এরপর ভারতের কম্পোস্টিংয়ের পদ্ধতিগুলি কি কি? উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া বা অবায়বীয় প্রক্রিয়া। আমরা ম্যানিওর পিটে পড়লাম যে মাটিতে 15 থেকে 30 ফুট লম্বা, 5 থেকে 8 ফুট চওড়া ও 2 থেকে 3 ফুট গভীর খাত কাটা হয়। এই যে খাত, এই খাতের নিচে জৈব জঞ্জালের উপর পশু এবং মানুষের মল ফেলা হয়। এইভাবে জৈব জঞ্জাল ও মলের স্তর মাটি থেকে 1 ফুট উচ্চতা পর্যন্ত তৈরি করা হয় এবং তার উপরে মাটির স্তর ফেলা হয়। এর ফলে কি হয়, এই স্তরের নিচে যে জৈব বর্জ্যগুলো রয়েছে সেই জৈব বর্জ্যগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে ওই জৈব বর্জ্যগুলির মধ্যে অণুজীব সৃষ্টি হয় এবং জৈব বর্জ্যের ফার্মেন্টেশন ঘটে। এটাকেই বলা হয় সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। 15 থেকে 21 দিনের মধ্যে জৈব বর্জ্য
নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ সারে পরিণত হয়। এই পদ্ধতিটা সাধারণত অবায়বীয় পদ্ধতি নামে পরিচিত, কারণ এটি অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে অবায়বীয় পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ সার পরিণত হয়। যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতিতে বলা হচ্ছে যে জৈব বর্জ্য পদার্থগুলো যন্ত্র দ্বারা আগে চূর্ণ বিচূর্ণ করা হয়। সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোর মধ্যে গোবর এবং মল মেশানো হয়। এই মিশ্রণটি একটি ঘূর্ণায়মান যন্ত্রের ভেতরে রেখে বায়বীয় ব্যাকটেরিয়া মিশিয়ে দেওয়া হয়। 30 থেকে 45 দিনের মধ্যে জৈব বর্জ্য কম্পোস্ট সারে পরিণত হয়। এটাই হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। এটা যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে হয় তাই এটাকে বলা হয় বায়বীয় পদ্ধতি। ভার্মি কম্পোস্টিং, জৈব ভঙ্গুর বর্জ্যের সাথে বিশেষ লাল কেঁচো মিশিয়ে বর্জ্যের উপর মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এই মাটি চাপা দিয়ে দেওয়ার ফলে বর্জ্য থেকে কেঁচো নিজের পুষ্টি সাধন করে। কেঁচোর নাইট্রোজেন সমৃদ্ধ মল মিশ্রিত হয়ে তা জৈব সারে পরিণত হয়। অর্থাৎ যে জৈব ভঙ্গুর বর্জ্যের সঙ্গে লাল কেঁচো মেশানো হচ্ছে, তার উপর মাটি চাপা দেওয়া হচ্ছে, এর ফলে সেই মাটির স্তরের নিচে যে বর্জ্যগুলো আছে তার মধ্যে থেকে কেঁচো নিজেরা পুষ্টি সাধন করে বেঁচে থাকে এবং তাদের মল ত্যাগ করে। এই কেঁচোর মল কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ থাকে। সেই নাইট্রোজেন সমৃদ্ধ মল মিশ্রিত হয়েই কিন্তু ওই জৈব বর্জ্য জৈব সারে পরিণত হয়। আগে আমি যেটা পড়ালাম সেটা কিন্তু কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা। নিষ্কাশন ব্যবস্থা, এটা কিন্তু তরল বর্জ্যের ব্যবস্থাপনা। নিষ্কাশন ব্যবস্থাপনা কি? নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে শহরাঞ্চলে নালা নর্দমাগুলিতে নিয়মিতভাবে কিন্তু পরিষ্কার করা হয়। শহরাঞ্চলে যে নালা নর্দমাগুলি সেগুলিকে নিয়মিতভাবে পরিষ্কার করে থকথকে কাদাসহ নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ পদ্ধতিকেই বলা হয় নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ। তাহলে নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণের পদ্ধতি হচ্ছে নিষ্কাশন বা ড্রেনেজ। শহরের নালা নর্দমা ও সেপটিক ট্যাঙ্কের কাদার মতো যে নোংরা তরল পদার্থ সেটাকে বলা হয় সিউয়েজ। যে থকথকে তরল পদার্থ থাকে সেটা হচ্ছে সিউয়েজ। আর নর্দমার নিচে বা সিউয়েজের তলদেশে যে ভারী ও কঠিন উপাদান থিতিয়ে পড়ে, অর্থাৎ নর্দমার তলদেশে যে থিতিয়ে পড়া পদার্থগুলো সেগুলোকে বলা হয় স্ল্যাশ। এবার আসি নিষ্কাশন পদ্ধতিগুলো কি কি। প্রথম হচ্ছে প্রাথমিক পরিশোধন পদ্ধতি। নিষ্কাশন তো করা হচ্ছে যে পরিশোধন করা হয়, যে নোংরা জলগুলোকে পরিশোধন করা হয়, সেটাই হচ্ছে নিষ্কাশন পদ্ধতি। তাহলে প্রাথমিক পরিশোধন পদ্ধতি, জলাধার তৈরি করে নোংরা জল জমা করলে ভারী বর্জ্য থিতিয়ে যায়, সেটা হচ্ছে প্রাথমিক পরিশোধন পদ্ধতি। গৌণ পরিশোধন পদ্ধতি, এই পদ্ধতিতে নোংরা জলের ভাসমান যে জৈব বর্জ্যগুলো সেগুলোকে উপর থেকে আলাদা করা হয়। প্রগৌণ পরিশোধন পদ্ধতি, এই পদ্ধতিতে জলের রাসায়নিক ও বিষাক্ত যে দ্রব্য সেগুলোকে সরিয়ে জলকে বিপদমুক্ত করে নদী বা খালে সেই পরিশোধন জলকে ফেলা হয়, সেটা হচ্ছে প্রগৌণ পরিশোধন পদ্ধতি। এরপর আছে স্ক্র্যাবার। স্ক্র্যাবার হচ্ছে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা। স্ক্র্যাবার কি? শিল্প নির্গত বায়ু দূষণকারী যে পদার্থগুলো, সেই বায়ু দূষণকারী পদার্থের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপদমুক্ত করার পদ্ধতি হচ্ছে স্ক্র্যাবার। এই দূষণকারী গ্যাস থেকে অম্ল দূর করা বা অ্যাসিডকে দূর করার যে পদ্ধতি সেটা হচ্ছে শুষ্ক স্ক্র্যাবার বা এটাকে বলা হয় ড্রাই স্ক্র্যাবার। তাহলে স্ক্র্যাবার দুই প্রকার, একটা হচ্ছে শুষ্ক স্ক্র্যাবার বা ড্রাই স্ক্র্যাবার, আর একটা হচ্ছে আর্দ্র স্ক্র্যাবার বা ওয়েট স্ক্র্যাবার। তাহলে শুষ্ক স্ক্র্যাবার কি হলো? শুষ্ক স্ক্র্যাবার হচ্ছে দূষণকারী গ্যাস থেকে অ্যাসিড বা অম্ল দূর করার পদ্ধতি। আর আর্দ্র স্ক্র্যাবার কি? আর্দ্র স্ক্র্যাবার হচ্ছে দূষণকারী গ্যাস থেকে দূষণ কণা দূর করার যে পদ্ধতি
সেটাকে বলা হচ্ছে আর্দ্র স্ক্র্যাবার। অর্থাৎ ওই গ্যাসীয় যে দূষিত গ্যাস, সেই দূষিত গ্যাস থেকে দূষণ কণা, যে কণা থেকে গ্যাসটা দূষিত হচ্ছে, সেই দূষণ কণা দূর করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় আর্দ্র স্ক্র্যাবার। এই পদ্ধতিতে কিন্তু দূষিত গ্যাস এবং শুদ্ধ জলকে এই স্ক্র্যাবার যন্ত্রে চালনা করা হয়। তারপর কঠিন কণা জলে ভিজে ভারী হয়ে নিচে থিতিয়ে পড়ে। সেটাই হচ্ছে এই আর্দ্র স্ক্র্যাবারের পদ্ধতি। অর্থাৎ দূষণ কণা যে আলাদা করা হচ্ছে, সেই দূষণ কণা দূর করার পদ্ধতি হচ্ছে এই আর্দ্র স্ক্র্যাবার। তাহলে আজ আমাদের এই পর্যন্তই ব্যবস্থাপনার বিভিন্ন ধাপগুলো সম্পর্কে আলোচনা করলাম, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে পড়াবো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, বাড়িতে নিয়মিত পড়াশুনো করো।